এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। এবং উত্তর গাজার শিফা হাসপাতালের পর দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালেও গণকবরের সন্ধান, 50 লাশ উদ্ধার, আরও লাশ থাকার শঙ্কা। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, আল্লাহর রহমতে ইরানের সশস্ত্র বাহিনী শক্তি ও দৃঢ়তার ক্ষেত্রে নিজেদের উত্তম অবস্থান এবং গোটা ইরানি জাতির প্রশংসনীয় ভাবমর্যাদা গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে। আন্তর্জাতিক অঙ্গনে ইরানি জাতির ইচ্ছাশক্তির বাস্তবায়নের প্রমাণ ফুটে উঠেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারেরা আজ দুপুরে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। এ সময় তিনি সাম্প্রতিক কয়েকটি ঘটনায় সশস্ত্র বাহিনীর সাফল্যের প্রশংসা করেন এবং তাদের চেষ্টা প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। ইরানের সর্বোচ্চ নেতা সেনাবাহিনী দিবস এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানিয়ে জোর দিয়ে বলেন, সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক সাফল্য গোটা বিশ্ববাসী, বিশেষ করে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মনে ইরানের বিশাল অবস্থান ও মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছে। তিনি বলেন, কয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং এর মধ্যে কয়টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তা মুখ্য বিষয় না, যদিও আমাদের প্রতিপক্ষ সেই বিষয়টির উপর জোর দিচ্ছে। মুখ্য বিষয় হল ইরানি জাতি ও সশস্ত্র বাহিনীর ইচ্ছাশক্তির বাস্তবায়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে তা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিপক্ষ এই কারণে ক্ষুব্ধ হয়েছে। সম্ভাব্য হুমকি মোকাবেলায় দেশের নির্বাহী সংস্থাগুলোর প্রস্তুতি মূল্যায়নের জন্য শনিবার ইরানের সিভিল ডিফেন্স সংস্থার স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি নিজেদের প্রস্তুতি ধরে রাখতে এবং তা উন্নত করার জন্য নির্বাহী সংস্থাগুলোর প্রতি স্থায়ী কমিটির জারি করা নির্দেশনাবলী বাস্তবায়নের তাগিদ দেন। শত্রুর সাইবার কার্যক্রম পর্যবেক্ষণ এবং পরবর্তী প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নাগরিক প্রতিরক্ষা পরিকল্পনার জন্য প্রয়োজনীয় অর্থায়নের বিষয়টি এই বৈঠকে অনুমোদন করা হয়। ইরানের অবকাঠামো সম্প্রতি অসংখ্য সাইবার আক্রমণের শিকার হয়েছে, বিশেষ করে 2022 সালের সেপ্টেম্বরে দেশ জুড়ে বিদেশি সমর্থিত দাঙ্গা ছড়িয়ে পড়ার পর থেকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কূটনৈতিক স্থাপনায় ইসরায়েলি হামলার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নির্লিপ্ত থাকায় দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালাতে বাধ্য হয়েছে ইরান। তিনি দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পেন্ডোরের সঙ্গে এক ফোনালাপে এই কথা জানান। দামেস্কের ইরানি কনসুলেটে ইসরায়েলের 1 এপ্রিলের হামলার জবাবে 13 এপ্রিল রাতে ইরান ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ফোনালাপে আমির আবদুল্লাহিয়ান বলেন, হামলার পর ইরান আমেরিকা সহ আন্তর্জাতিক সমাজকে জানিয়ে দেয় যে যুদ্ধের বিস্তার ঘটানোর কোনো পরিকল্পনা তেহরানের নেই, তবে ইসরায়েল সরকার যদি ইরানের বিরুদ্ধে আবার কোনো ক্ষেপণাস্ত্র বা কোনো পদক্ষেপ নেয় তাহলে তাকে আরো কঠোর জবাব দেয়া হবে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসি বিশ্ব সংবাদে। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অবস্থিত
নূর শামস শরণার্থী শিবির দখল ও অবরুদ্ধ করে রাখার মধ্যে ইহুদিবাদী ইসরায়েলের হাতে অন্তত 14 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার মধ্যে 10 জন প্রতিরোধকামী যোদ্ধা রয়েছেন। শনিবার ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এ পর্যন্ত নূর শামস শরণার্থী শিবির থেকে 14 জন শহীদের লাশ হাসপাতালে নেওয়া হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থাগুলো জানিয়েছে, শরণার্থী শিবিরের আকাশে ইহুদিবাদীদের ড্রোন চক্কর দিচ্ছে এবং সেখানকার লোকজনের মধ্যে ভীতি ছড়াচ্ছে। এর পাশাপাশি শরণার্থী শিবির এলাকায় ইহুদিবাদী বাহিনীর সাজাযান মোতায়েন করা হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত 11 ব্যক্তি আহত হয়েছে, যার মধ্যে 7 জন গুলিবিদ্ধ হয়েছে। আহতদের মধ্যে একজন প্যারামেডিক রয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস অধিকৃত পশ্চিম তীরে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বর্বর সামরিক বাহিনীর আগ্রাসনে অন্তত 14 ফিলিস্তিনি শহীদ হওয়ার পর এই ধর্মঘটের ডাক দিল সংগঠনটি। গাজা ভিত্তিক প্রতিরোধকামী সংগঠনটি পশ্চিম তীরের সর্বস্তরের লোকজনকে রাস্তায় নেমে আসার এবং তুলকারাম শহরে মারাত্মক হামলার প্রতিশোধের জন্য ইহুদিবাদী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে। হামাস এক বিবৃতিতে বলেছে, আমরা তুলকারামের মহান শহীদদের জন্য শোক প্রকাশ করছি, যারা দৃঢ়তার সাথে ইসরায়েলি দখলদার বাহিনীর মোকাবেলা করেছিল। আমরা নিশ্চিত করছি যে এই অপরাধযোগ্য দখলদার নেতানিয়াহু সরকারের জন্য নিরাপত্তা আনবে না। ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বর্বরতার সাক্ষ্য বহন করছে পুরো গাজা উপত্যকা। মৃত্যুপুরীতে পরিণত হওয়া এই জনপদের খান ইউনুস শহরের নাসের হাসপাতালের চত্বরে ফিলিস্তিনের ডিফেন্স টিমের সদস্যরা একটি গণকবর সন্ধান পেয়েছেন। এরই মধ্যে সেখান থেকে 50টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাদেরকে বর্বর ইহুদিবাদী সেনারা হত্যা করে তাদের এই অপরাধযোগ্য লুকানোর জন্য গণকবর দিয়েছে। এর আগে গাজার আশিফা হাসপাতাল চত্বরে একইভাবে গণকবরের সন্ধান পাওয়া গেছে। গাজার সিভিল ডিফেন্স শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের টিমের সদস্যরা অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রেখেছেন। আশা করা যায় আগামী কয়েকদিনের ভিতরেই বাকি শহীদদের সন্ধান পাওয়া যাবে, যার সংখ্যা উল্লেখযোগ্য। ইসরায়েলের বর্বর সেনারা গাজার খান ইউনুস শহরের নাসের হাসপাতালে গত ফেব্রুয়ারি মাসে আগ্রাসন শুরু করে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। হানিয়া শুক্রবার কাতারের রাজধানী দোহায় নিজ দপ্তরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাসান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেই আঙ্কারা ছুটে যান। সেখানে শনিবার এরদোগানের সঙ্গে তার প্রায় 2.5 ঘণ্টাব্যাপী বৈঠক হয়। তুর্কি গণমাধ্যমগুলো জানিয়েছে, বৈঠকে হানিয়া ও এরদোগান গাজায় ইসরায়েলি ভয়াবহ গণহত্যা বন্ধ এবং ওই উপত্যকায় ত্রাণ তৎপরতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় এরদোগান দাবি করেন, তিনি ফিলিস্তিনি জনগণের দুর্দশার প্রতি আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণের জন্য নিরলসভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, তার সরকার আমেরিকার সাথে সম্পর্ক পুনর্বিবেচনা করবে। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য পদ দেওয়ার আবেদনে নিরাপত্তা পরিষদে আমেরিকা ভেটো দেওয়ার পর এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। মাহমুদ আব্বাস বলেন, আন্তর্জাতিক সমস্ত আইন লঙ্ঘন করে মার্কিন সরকার এই ভেটো দিয়েছে। শুক্রবার ওয়াশিংটন ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্য পদ দেওয়ার একটি খসড়া প্রস্তাব আটকে দেয়, কিন্তু ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য পদ দেওয়ার জন্য 193 সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদ সুপারিশ করেছিল। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মার্কিন ভেটোকে অন্যায়, অনৈতিক এবং অন্যায্য বলে নিন্দা করেন। তিনি ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এই পদক্ষেপ ফিলিস্তিনি জনগণের অধিকার, ইতিহাস, ভূমি এবং পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে একটি স্পষ্ট আগ্রাসন।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেল পাইপলাইন ও টেলিযোগাযোগ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আরসালান রাহিমি বলেছেন, তারা যেসব সরঞ্জাম ব্যবহার করেন সেসবের 90%ই দেশের ভেতরে তৈরি হয়। দেশের বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক কোম্পানিগুলোই এসব সরঞ্জাম তৈরি করে থাকে। তিনি বলেন, 10% সরঞ্জাম দেশের বাইরে থেকে আনা হয়, কারণ ওইসব সরঞ্জাম তৈরির প্রযুক্তি এখন পর্যন্ত মাত্র কয়েকটি দেশের হাতে রয়েছে এবং ইরানি কোম্পানিগুলো এখন সেদিকে এগোচ্ছে। তারা ওই 10% সরঞ্জামও দেশে তৈরি করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক দশকগুলোতে স্বাধীনচেতা দেশগুলোর ওপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে অবৈধ অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে ব্যবহার করছে বলদর্পী দেশগুলো। 1990-এর দশকের শুরু থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন দেশ, বিশেষ করে ইরানের বিরুদ্ধে শত শত অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ইহুদিবাদী ইসরায়েল, ইউক্রেন ও তাইওয়ানের জন্য বিশালাকৃতির $95 বিলিয়ন কথিত সহযোগিতা প্যাকেজ অনুমোদন করেছে। এর মধ্যে শুধুমাত্র ইহুদিবাদী ইসরায়েলের জন্য অনুমোদন দেয়া হয়েছে $26 বিলিয়ন। প্রতিনিধি পরিষদের 311 সদস্য এ সংক্রান্ত বিলের পক্ষে এবং 112 জন বিপক্ষে ভোট দেন। এমন সময় ইসরায়েলের জন্য $26 বিলিয়ন প্যাকেজ অনুমোদন করা হল, যখন এই দখলদার সরকার গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকার উপর ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের জন্য পাশ হওয়া বিলের আওতায় দখলদার এই সরকারকে সামরিক সহায়তা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো এবং কথিত মানবিক কার্যক্রমে সহায়তা করবে জো বাইডেন প্রশাসন। ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সরকারের জন্য তহবিল বরাদ্দ দেয় মার্কিন আইন প্রণেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার আটক সম্পদ ইউক্রেনের কাছে হস্তান্তরের ব্যাপারে আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে তাকে বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। রাশিয়ার আটক সম্পদ ইউক্রেনের কাছে পাঠানো হবে বলে মার্কিন কংগ্রেস সবুজ সংকেত দেওয়ার পর শনিবার পেসকভ সাংবাদিকদের একথা বলেন। রাশিয়ার এই কর্মকর্তা বলেন, সত্যিই আমেরিকা যদি এমনটি করে থাকে তাহলে তাকে মূল্য দিতে হবে। তবে মস্কোর পক্ষ থেকে এই ব্যাপারে কি ধরনের জবাব হবে এবং কখন সেই জবাব দেয়া হবে তা সুস্পষ্ট করে বলা হয়নি। তিনি বলেছেন, সর্বোত্তম উপায়ে আমরা আমাদের স্বার্থ রক্ষা করব এবং সেভাবে জবাব দেব। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসরায়েলের প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থনের অন্যতম প্রধান কারণ হল পশ্চিম এশিয়ায় অধিকৃত ফিলিস্তিনের কৌশলগত ভৌগোলিক অবস্থান। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন গাজী আব্দুর রশিদ। ইহুদিবাদী ইসরায়েলের প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থনের অন্যতম প্রধান কারণ হল পশ্চিম এশিয়ায় অধিকৃত ফিলিস্তিনের ভৌগোলিক অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অঞ্চল হিসেবে বিবেচিত হওয়ায়। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্য 6 মাস অতিবাহিত হয়েছে এবং এখনো তেল আবিব শাসক গোষ্ঠী পশ্চিমা ও মার্কিনীদের অন্ধ সমর্থন নিয়ে গাজা এবং এর বাইরে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। ইতিহাসের দিকে দৃষ্টি দিলে এটা দেখা যায় যে 1948 সালে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েল রাষ্ট্র অবৈধভাবে প্রতিষ্ঠার পর থেকে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে আমেরিকার সমর্থন পেয়ে আসছে। এই সমর্থন বহুকাল ধরে অব্যাহত রয়েছে এবং এর জন্য বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে। ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের ঘোষণা অনুযায়ী 1946 সাল থেকে 2023 সালের মধ্যে ইসরায়েলকে দেয়া মোট মার্কিন সহায়তার পরিমাণ আনুমানিক $260 বিলিয়ন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন 2021 অর্থ বছরে ইসরায়েলের জন্য $3.3 বিলিয়ন বিদেশি সামরিক আর্থিক সহায়তা দেয়ার অনুরোধ করেছিল। এছাড়াও ওবামা প্রশাসনের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে তৃতীয় মেয়াদে 10 বছরের সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল, যার অধীনে ওয়াশিংটন 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত
তেল আবিব সরকারকে $38 বিলিয়ন সামরিক আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল। ইরান ইরাক যুদ্ধের সময় ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের কমান্ডার মোহসেন রেজাই সম্প্রতি এক সাক্ষাৎকারে ইসরায়েলকে সমর্থন করার ক্ষেত্রে আধিপত্যবাদী সরকারগুলোর লক্ষ্য ও উদ্দেশ্যগুলো বিস্তারিতভাবে তুলে ধরেছেন। রেজাই মনে করেন যে পশ্চিমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে ইসলামের আদর্শকে মোকাবেলা করা, যার প্রধান লক্ষ্য হচ্ছে স্বৈরাচারের বিরোধিতা করা এবং নিপীড়িতদের সমর্থন করা। এ বিষয়ে পশ্চিমের নীতি পদ্ধতিকে হাতুড়ি ও কামারের নেহাই হিসেবে তুলনা করেছেন। তিনি ইসরায়েলকে হাতুড়ি হিসাবে এবং পশ্চিম এশিয়া অঞ্চলে পশ্চিমা অনুসারী সরকারগুলোকে নেহাই হিসেবে আখ্যা দিয়েছেন। ঔপনিবেশবাদী পশ্চিমাদের লক্ষ্য এই দুটি পদ্ধতির মাধ্যমে এই অঞ্চলে ইসলামী জাতিগুলোর প্রতিরোধকে নির্মূল করা। রেজাইয়ের মতে পশ্চিমাদের দ্বিতীয় লক্ষ্য হল পশ্চিম এশিয়া অঞ্চলে তেল সম্পদের উপর আধিপত্য প্রতিষ্ঠা করা। পাশ্চাত্যের নীতি হচ্ছে পশ্চিম এশিয়ায় ইসরায়েল টিকিয়ে রেখে এই অঞ্চলে চিরকাল অস্থিতিশীল ও অনিরাপদ করে রাখা, যাতে আঞ্চলিক দেশগুলোর উন্নয়ন ও শিল্পায়ন বাধাগ্রস্ত হয়। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর প্রতি পশ্চিমা সমর্থনের তৃতীয় উদ্দেশ্য হল পশ্চিম এশিয়ায় অধিকৃত ফিলিস্তিনের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগানো, যাতে এই অঞ্চলটি চীন এবং রাশিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য একটি যোগাযোগ সেতু হিসেবে কাজ করতে পারে এবং পশ্চিমা স্বার্থ সুরক্ষিত করার জন্য ইসরায়েল এই অঞ্চলে পশ্চিমের জন্য একটি সামরিক ও অর্থনৈতিক ঘাঁটি হিসাবে কাজ করতে পারে। এ প্রসঙ্গে 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়রের মন্তব্যের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে তিনি ইসরায়েলের প্রতি মার্কিন ও পশ্চিমা সমর্থনের আসল উদ্দেশ্য প্রকাশ করে দিয়েছেন। ভিডিওতে কেনেডি বলেছেন, ইসরায়েল আমাদের জন্য একটি প্রতিরোধী দেয়াল। এটি মধ্যপ্রাচ্যে আমাদের একটি বিমানবাহী রণতরী থাকার মতো। এটি আমাদের অনেক পুরনো মিত্র। যদি ইসরায়েল না থাকে তাহলে রাশিয়া, চীন এবং ব্রিক্স দেশগুলো বিশ্বের তেলের বাজার 90% নিয়ন্ত্রণ করবে, আর এমনটি হলে এটি মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য চরম বিপর্যয়কর হবে। যারা যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনি কোথা থেকে আমাদের সংবাদটি শুনলেন, এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও রেগুলার সংবাদ শুনতে পারে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।